তোমাকে বিয়ে করে সুখে সংসার করতে চেয়েছিলাম, তোমাকে আপন ভেবে আমার হৃদয়ে জায়গা দিয়েছিলাম, কিন্তু তুমি আমার সাথে বেইমানি করেছিলে, আমাকে একা ফেলে চলে গিয়েছিলে। আমি জানি আমার উপর তোমার অনেক রাগ জমা হয়ে আছে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি এতদিন কোথায় ছিলাম, কেমন ছিলাম, এটা তো একবারও জানতে চাইলে না। তুমি কোথায় ছিলে, কেমন ছিলে, এসব জেনে আমার কি লাভ হবে? যেই মানুষটা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেই মানুষটার ব্যাপারে জানার কোনো আগ্রহই নেই আমার। আমাকে নিয়ে যে তোমার কোনো আগ্রহ নেই, সেটা তুমি প্রমাণ করেই দিয়েছো। তুমি তো আমাকে ছাড়াই সুখে আছো, ভালো আছো, বিয়ে করে সুখেই তো ঘর সংসার করছো। ও আচ্ছা, আমি বিয়ে করেছি বলে তোমার এখন আফসোস হচ্ছে? আমি সুখে ঘর সংসার করছি বলে তোমার হিংসা হচ্ছে? তুমি কি ভেবেছিলে আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব? সত্যি বলতে আমি কিছুই ভাবিনি। এই একটা বছর আমি যেখানে ছিলাম, যেই অবস্থায় ছিলাম, কোনো কিছু ভাবনা চিন্তা করার মতো সময় পাইনি। তবে মাঝে মাঝে এই দেশের কথা অনেক মনে পড়তো। এই দেশের কথা মনে পড়তো মানে? তুমি কি তাহলে এই 1 বছর দেশের বাইরে ছিলে নাকি? দেশের বাইরে যেতে তো অনেক টাকা লাগে, আর আমি তো জানি তোমার কাছে কোনো টাকাই ছিল না। হয়তো কিছু কথা আমি তোমার কাছে গোপন করেছি, কিন্তু আমি যা করেছি তা বাধ্য হয়েই করেছি। আশা করি আস্তে আস্তে তুমি আমার ব্যাপারে সব কিছু জানতে পারবে। তোমার ব্যাপারে কিছুই জানার বাকি নেই আমার। আমি জানি তুমি কেমন মানুষ। আমি জানি তুমি হঠাৎ করে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলে, আর এখন বলছো দেশের বাইরে ছিলে। আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমাকে বিয়ে করব, কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি। তাই আমি তোমার কাছে মাফ চাইতে এসেছি। আশা করি তুমি আমাকে মাফ করে দিবে। তোমার মতো বেঈমানকে আমি কখনোই মাফ করব না। তুমি আমাকে বলেছিলে তোমার কাছে কোনো টাকা ছিল না, কিন্তু আমি পরে জানতে পেরেছিলাম তোমার কাছে অনেক টাকা ছিল। আমি তো তোমাকে বলেছি, আমি তোমার কাছে আমার ব্যাপারে অনেক কিছু গোপন করেছিলাম, আর আমি বাধ্য হয়েই গোপন করেছিলাম। তবে এখন তোমাকে সব কিছুই বলতে চাই। কিন্তু এখন তো আর আমি তোমার কাছে কিছুই শুনতে চাই না, এমনকি তোমার চেহারাটাও আমি দেখতে চাই না। আমার কাছে তুমি মরে গেছো, আমার কাছে তুমি একজন মৃত মানুষ। শুধু তোমার কাছেই না, আমার পরিবারের কাছেও আমি এতদিন একজন মৃত মানুষ ছিলাম। যাই হোক, তুমি যেহেতু আমার কোনো কথাই শুনতে চাইছো না, তাহলে আমি চলে যাচ্ছি। আকাশ চলে গেল? ও এতদিন কোথায় ছিল সেটা একটা বারও বললো না আমাকে। 5 বছর আকাশের সাথে প্রেম করেও আমি আকাশকে চিনতে পারিনি। ও আমার কাছে রহস্যময়। ও সবসময় বলতো ওর কাছে টাকা নেই, চাকরি নেই, ও বেকার একজন মানুষ, তাই আমাকে বিয়ে করতে চাইতো না। কিন্তু আমি অপেক্ষা করেছিলাম ওর জন্য, ওর চাকরি পাওয়ার অপেক্ষায় করেছিলাম। একদিন হঠাৎ করেই আকাশ বলেছিল যে ও আমাকে বিয়ে করবে। সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম, ভেবেছিলাম ও হয়তো চাকরি পেয়েছে, ভেবেছিলাম এবার আমরা দুজনে এক হতে চলেছি। কিন্তু হঠাৎ করেই আকাশ আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। প্রায় 1 মাস আকাশের সাথে কোনো যোগাযোগ ছিল না। আমি একেবারে পাগলের মতো হয়ে গিয়েছিলাম। একদিন আমি ঠিকানা খুঁজে আকাশের বাসায় চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি আকাশের মা আর আকাশের বোন অনেক সচ্ছল জীবনযাপন করছে, ওদের কোনো অভাব নেই। আকাশের বাড়িতে গিয়ে আমি বুঝেছিলাম আকাশের কাছে অনেক টাকা আছে, কিন্তু আকাশ আমাকে মিথ্যা কথা বলেছিল। আমি আকাশের মা আর বোনকে বারবার আকাশের কথা জিজ্ঞেস করেছিলাম। আকাশের কথা জিজ্ঞেস করলে আকাশের মা আর আকাশের বোন চোখের পানি ফেলতে শুরু করে। তাদের দুজনের কেউই আমাকে আকাশের ব্যাপারে কিছুই বলতে পারেনি। আকাশের মা আর আকাশের বোন বলেছিল তারা নাকি জানে না আকাশ কোথায়। আকাশের মায়ের কান্না দেখে আমিও নিজের চোখে পানি ধরে রাখতে পারিনি। তবে আমি আকাশের কি হই সেটা আমি গোপন করেছিলাম তাদের কাছে। আকাশ শুধুমাত্র আমার সাথেই বেইমানি করেনি, আকাশ ওর মা আর বোনের সাথেও বেইমানি করেছে। তাদেরকে না বলে উধাও হয়ে গেছে। ওকে আমি কখনো মাফ করব না। আকাশ একটা বেইমান, আকাশ বিশ্বাসঘাতক।
হঠাৎ খেয়াল করলাম রূপা আমার সামনে। রূপাকে দেখে আমি মোটেও অবাক হচ্ছি না। হয়তো আকাশই রূপাকে নিয়ে এসেছে। আসলে রূপা হচ্ছে আকাশের একমাত্র ছোট বোন। আমি জানি তুমি এখানে কেন এসেছো। হয়তো আকাশের হয়ে সাফাই গাইতে এখানে এসেছো। কিন্তু প্লিজ, আজকে আকাশের ব্যাপারে কোনো কথাই শুনতে ইচ্ছে করছে না। একটা বছর যেই মানুষটার জন্য অপেক্ষা করছো, সেই মানুষটা যখন আজকে ফিরে এসেছে, তখন কেন তুমি তার কথা শুনতে চাইছো না? আমি তো তোমাকে আজকে সবকিছু বলতে চাই। যা শোনার আমি আকাশের মুখেই শুনেছি। আকাশ আমাকে সবকিছুই বলেছে। ও বলেছে যে ও এতদিন দেশে ছিল না, মানে দেশের বাইরে ছিল। যাই হোক, আমি আর কিছুই শুনতে চাইছি না। আমি কোনোভাবেই বুঝতে পারছি না তুমি আকাশ ভাইয়ের মুখে কিভাবে শুনেছো। আকাশ ভাইয়া যে অবস্থায় ফিরে এসেছে, এই অবস্থায় তো আকাশ ভাইয়ের পক্ষে কথা বলা সম্ভব না। কয়েক মিনিট আগে তোমার আকাশ ভাইয়া আমার সাথে দেখা করে গেছে। আমাকে অনেক কিছু বলতে চেয়েছিল, কিন্তু ওর কোনো কথাই আমার আর শুনতে ইচ্ছা করছে না। আকাশ ভাইয়া তোমার সাথে দেখা করতে এসেছিল? আমি জানি না তোমাকে কি বলা উচিত। হয়তো সারাদিন আকাশ ভাইয়াকে নিয়ে কল্পনা করতে করতে তুমি কল্পনাকেই বাস্তব মনে করছো। আমি কেন কল্পনাকে বাস্তব মনে করব? তোমার আকাশ ভাইয়া সত্যি একটু আগে আমার সাথে দেখা করতে এসেছিল। আর আমি জানি তোমাকে আকাশই নিয়ে এসেছে এখানে। তুমি আমাদের বাসায় চলো, এটাই আমার শেষ অনুরোধ। আজকে অনেক কিছুই বলতে চাই তোমাকে, কিন্তু আমার কথা শোনার আগে তোমাকে একবার আমাদের বাসায় যেতে হবে। আকাশের চেহারাটা আমি আর দেখতে চাই না, তাই দয়া করে আমাকে তোমাদের বাড়িতে যাওয়ার কথা বলো না। প্লিজ, আমি আকাশকে ভুলে নতুনভাবে আমার জীবন শুরু করতে চাই। আমি তোমাকে কথা দিচ্ছি, আকাশ ভাইয়ের মুখটা তুমি দেখবে না। দয়া করে একবার আমাদের বাসায় চলো, এটাই তোমার সাথে আমার শেষ অনুরোধ। এরপর আর কিছুই চাইবো না তোমার কাছে। আকাশ আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়ার পরে প্রায় প্রতি সপ্তাহ আকাশদের বাসায় যেতাম। আস্তে আস্তে আকাশের ছোট বোন রূপার সাথে আমার অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। জানি না কেন আজকে আকাশদের বাসায় যেতে ইচ্ছে করছে না। জানি না কেন মনে হচ্ছে আজকে অনেক বড় কোনো রহস্যের দরজা খুলে যাবে। কেন যে আজকে এমন মনে হচ্ছে কে জানে।